তো আমরা আজ পড়বো হচ্ছে মেইনলি অ্যাকশন পটেনশিয়াল। তো সেটা পড়তে আমাদের জানতে হবে ডিফিউশন পটেনশিয়াল কি, ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল কি, রেস্টিং মুভমেন্ট পটেনশিয়াল কি, তারপরে আমরা বুঝতে পারবো অ্যাকশন পটেনশিয়াল কি, কাকে বলে। তো আমরা যদি ডিফিউশন পটেনশিয়াল বুঝতে চাই, তো আমরা একটু দেখি। ধরা যাক আমাদের একটা রুম আছে এরকম, এই রুমের মধ্যে পার্টিশন আছে, সেই পার্টিশনে কিছু পোর আছে, ছিদ্র আছে। একটা রুমের মাঝখানে একটা পার্টিশন দেয়া, দেয়াল দেওয়া, সেই দেয়ালে কিছু ছিদ্র আছে। ধরলাম এই ছিদ্রগুলো সিলেক্টিভলি পারমিয়েবল। এখানে কিছু লাল বল আছে, এই পাশে লাল বল আছে। আবার এই পাশে ধরলাম কিছু নীল বল আছে। তাহলে এই আমরা যে পোরগুলোর কথা বললাম, এই পোরগুলো আসলে লাল বলের প্রতি সিলেক্টিভলি পারমিয়েবল, মানে শুধুমাত্র লাল বলগুলো এই পোর দিয়ে এই পাশে যাইতে পারবে। এখন কেন এই পাশে যাবে? কারণ হচ্ছে এই পাশে লাল বলের ঘনত্ব বেশি, এই পাশে লাল, ডান পাশে লাল বলের ঘনত্ব কম। সেই ঘনত্বের কারণে যাবে, মানে কনসেন্ট্রেশন ডিফারেন্সের কারণে যাবে। কিন্তু এই পোর গুলো যেহেতু নীল বলের প্রতি পারমিবল না, সুতরাং ওরা যেতে পারবে না নীল বলগুলো। তাহলে শুধু লাল বলগুলোই যাবে। কেন যাবে? কারণ এই পাশে ঘনত্ব বেশি, এই পাশে ডান পাশের তুলনায়। এটা হলো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, এইটাই, যে কনসেন্ট্রেশনের যে ডিফারেন্সের কারণে নর্মালি যাওয়ার কথা ন্যাচারালি যাবে, ডিফিউশন হবে। এটা হচ্ছে একটা সাধারণ ঘটনা ডিভিশনের। এখন যদি আমরা চিন্তা করি যে এই লাল বলগুলো পজিটিভলি চার্জ, পজিটিভলি চার্জ, লাল বলগুলো পজিটিভলি চার্জ, আর নীল বলগুলো হচ্ছে নেগেটিভলি চার্জ, নীল বলগুলো হচ্ছে নেগেটিভলি চার্জ। যদি এইভাবে চিন্তা করি, তাহলে যখন আমার লাল বলগুলো এই পাশ থেকে এই পাশে আসবে, লাল বলগুলো, তখন একে তো শুধু বলই আসতেছে, এখন আমরা চার্জের কথা বলতেছি, তার মানে হচ্ছে পজিটিভ চার্জ এই পাশ থেকে এই পাশে পজিটিভ চার্জ আসতেছে। তার মানে এই পাশে পজিটিভ চার্জ আস্তে আস্তে বাড়তেছে। যখন পজিটিভ চার্জ এই পাশে বাড়তেই থাকবে, তখন না ডান পাশে যখন বাড়তেই থাকবে, ই আর বি সাইড আমরা বলি তাহলে সুবিধা। এটা এ, এটা বি সাইড। বি সাইডে যখন পজিটিভ চার্জ বাড়তেই থাকবে বাড়তেই থাকবে, তখন একসময় দেখা যাবে এ সাইড থেকে আর যে পজিটিভ, নতুন করে পজিটিভ চার্জ আসতে, এই সাইডের এই চার্জ গুলো এটাকে বাধা দিবে। এই পজিটিভ চার্জ আসতে, মানে লাল বল গুলো যেগুলো পজিটিভ চার্জ ছিল, সেগুলোকে আসতে বাধা দিবে। এই এই পাশে যেহেতু এখন পজিটিভিটি, মানে বি সাইডে যেহেতু এখন পজিটিভিটি তৈরি হতেছে, সেই কারণে। তাহলে প্রথমে কেমিক্যাল যে কনসেন্ট্রেশন ছিল, সেই কারণে লেফট টু রাইটে চলে আসছে, এ থেকে বিতে আসছে। এখন এই বিতে যেহেতু পজিটিভ বেশি হইতেছে, এই পজিটিভ আবার একে বাধা দিবে। হ্যাঁ, এই ঘটনাটা ঘটবে। একই সাথে যখন এই পাশ থেকে, এ পাশ থেকে এই সাইডে পজিটিভ আয়ন চলে যাবে, তখন এই পাশে নেগেটিভ চার্জ তুলনামূলক বেড়ে যাচ্ছে। এই যে, যেহেতু নেগেটিভ আয়নগুলোকে রেখে যাচ্ছে নীল বলগুলো, তো এই নেগেটিভ বলগুলো চাবে যে আর বেশি লাল বলকে আমি এই পাশে যাইতে দেবো না। মানে নেগেটিভ যদি পজিটিভকে ধরে রাখতে চাইবে, তাহলে দুইটা ঘটনা ঘটবে। একটা হচ্ছে এই পাশে নেগেটিভিটি বেড়ে যাওয়ায় সে লাল বলকে আর যাইতে দিবে না। আরটা হচ্ছে এই পাশে পজিটিভিটি বেড়ে যাওয়ায় সে আর লাল বলকে আসতে দিবে না। এইরকম ঘটনা যখন ঘটবে, একটা সময় গিয়ে দেখা যাবে যে এই এ সাইড এবং বি সাইড এর মাঝখানে এই লাল বলের মুভমেন্ট জিরো, নেট মুভমেন্ট জিরো, মানে যাওয়া আসা করতেছে না, মানে এটা ইকুইলিব্রিয়ামে পৌঁছাইছে। কেমিক্যাল এবং ইলেকট্রিক্যাল দুইটা, কেমিক্যাল মানে হচ্ছে ঘনত্বর যে ব্যাপারটা ছিল, ইলেকট্রিক্যাল মানে পজিটিভ নেগেটিভ চার্জের যে ব্যাপারটা ছিল, এই দুইটা মানে ইলেকট্রোকেমিক্যালি ব্যালেন্স হয়ে গেছে, ইকুইলিব্রিয়াম হয়ে গেছে। দুই পাশ থেকে এই পাশে যদিও পারমিবিলিটি আছে, পারমিবল পোর গুলো আছে, তারপরেও নেট মুভমেন্ট জিরো। এটাই হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল ব্যালেন্স বা ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল। তো ধরা যাক আমাদের একটা সেল মেমব্রেন আছে এরকম, একটা সেল মেমব্রেন, এটা হচ্ছে আউটার সাইড, এটা হচ্ছে ইনসাইড, ইনসাইড অফ সেল। তো এটা হচ্ছে আউটসাইড অফ সেল, ধরলাম এটা হচ্ছে মেমব্রেন। এই মেমব্রেনের যদি এমন হয় যে এই পাশে আউটসাইডে এবং ইনসাইডে যদি আমাদের কেমিক্যাল কনসেন্ট্রেশন ডিফারেন্স থাকে, তাহলে যে পটেনশিয়ালটা জেনারেট করবে সেটার নাম হচ্ছে ডিফিউশন পটেনশিয়াল। কারণ যার ঘনত্ব বেশি সেদিক থেকে কম ঘনত্বের দিকে ডিফিউজ হবে, এটাই নিয়ম। তাহলে এটা হচ্ছে ডিফিউশন পটেনশিয়াল। এবং এই ডিফিউশন হইতে হতে, যেখানে আমরা আমরা আঁকলাম, এ সাইডে লাল বল বেশি ছিল, সেই কারণে সে বি সাইডে যাচ্ছিল।
তাহলে এটা হচ্ছে ডিফিউশন পটেনশিয়াল ক্রিয়েট করছে। এখন যদি একটা সময় আসে, বি সাইড থেকে বাধা এবং এ সাইড থেকে যে আকর্ষণ দুটা মিলে একটা ইকুইলিব্রিয়াম পৌঁছাইছে, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল। তাহলে আমরা সেল মেমব্রেনের ক্ষেত্রে চিন্তা করি, ধরো এটা আমাদের একটা সেল মেমব্রেন, এটা আমরা রেখেছি সেল মেমব্রেন। এখন এটা আউটসাইড, এটা ইনসাইড। এখন আমরা জানি সেলের ভিতরে বাইরে কার কনসেন্ট্রেশন কেমন। আমরা যদি একটু সেই ফার্স্ট ইয়ারের কথা চিন্তা করি, সোডিয়ামের কনসেন্ট্রেশন ইসিএফ আমরা জানি বেশি, কত, 142। আর আইসিএফ হচ্ছে মাত্র 10, মানে সেলের ভিতরে। আর পটাশিয়াম এর হচ্ছে আউটসাইডে ছিল মাত্র 4 মিলি ইকুইভ্যালেন্ট লিটার, আর ইনসাইডে হচ্ছে 140 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। তার মানে পটাশিয়াম আমাদের হচ্ছে ইনসাইডে বেশি, আর সোডিয়াম আউটসাইডে বেশি। তাহলে এদিকে সোডিয়াম বেশি, আচ্ছা, আর ইনসাইডে পটাশিয়াম বেশি, এটা হচ্ছে পটাশিয়াম। এখন যে এই সেলটা আমরা এরকম চিন্তা করি, এই যে পটাশিয়াম বেশি, যদি এখানে কিছু চ্যানেল থাকে, এই সেল মেমব্রেনে যদি কিছু চ্যানেল থাকে, যে চ্যানেল গুলো, এই যে কিছু চ্যানেল ধরলাম, এই যে আমি ব্লু কালার যে রাখতেছি এরকম চ্যানেল, এই চ্যানেল গুলো ধরলাম এই পটাশিয়ামকে পারমিট করে পাস করার জন্য, এই চ্যানেল গুলো বোঝার জন্য বলতেছি। তাহলে অ্যাকচুয়ালি তাই হয়, সেটার উপরে বলবো। তো এই পটাশিয়াম যেহেতু সেলের ভিতরে বেশি এবং মানে কনসেন্ট্রেশন বেশি, তাহলে এই পাশে যেহেতু পটাশিয়াম অনেক কম, মানে আউটসাইডে কম ইনসাইডে বেশি, তার মানে ইনসাইড থেকে পটাশিয়াম ইজিলি আউট আউটসাইডে বের হবে, এটার নাম হচ্ছে ডিফিউশন। তো এর কারণে একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে দুই পাশে সেলের, এটা হচ্ছে ডিফিউশন পটেনশিয়াল। এখন একটা সময় আসবে যখন পটাশিয়াম এখানে বেশি হইতে হইতে এই পাশে অনেক বেশি পজিটিভ তৈরি হবে, সেই পজিটিভ পটাশিয়ামই নতুন করে পটাশিয়াম আর বের হইতে বাধা দিবে, এবং সেলের ভিতরে যে নেগেটিভিটি সে রেখে যাচ্ছে, মানে অ্যানায়ন রেখে যাচ্ছে, এগুলো রিলেটিভলি বেশি হওয়ার কারণে এই অ্যানায়ন আর সোডিয়ামকে অ্যাট্রাক্ট করতেছে, ধরে রাখার চেষ্টা করতেছে, এই অ্যানায়ন ধরে রাখার চেষ্টা করতেছে, এদিকে আবার ক্যাটায়ন গুলো এটাকে বাধা দিচ্ছে আসার জন্য। তখন একটা পর্যায়ে গিয়ে ইকুইলিব্রিয়াম ডেভেলপ করবে, সেটা নাম হচ্ছে ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল। এটা ক্লিয়ার মনে হয়? তো এই পটাশিয়ামের ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল হচ্ছে -85 মিলিভোল্ট। এখন মানে হচ্ছে এই এইটা যদিও রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, মূল কথা হচ্ছে রেস্টিং পর্যায়ে একটা সেলের মেমব্রেনের যে পটেনশিয়াল, মানে হচ্ছে মেইনলি এটা সংজ্ঞাটা এরকম হলো, মেইনলি বোঝানো হয় যে সেলের আউটসাইডের তুলনায় ইনসাইডের অবস্থা কিরকম। তো -85 মিলিভোল্ট যদি বলি কোন সেলের রেস্টিং মেমব্রেনের পটেনশিয়াল, তার মানে এই সেলের ভিতরে এই যে মিলিভোল্ট আকারে -85 মানে আছে, এবং এটা নেগেটিভ। এই নেগেটিভ মানে হচ্ছে সেলের ইনসাইডটা নেগেটিভ। আর আয়নের যদি চিন্তা করি, আউটসাইডের তুলনায় ইনসাইডটা নেগেটিভ, এবং সেটা -85, মানে 85 মিলিভোল্ট এটা। তো তাহলে পটাশিয়ামের ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল হচ্ছে -85 মিলিভোল্ট, মানে পটাশিয়াম বের হতে 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 সেলের ভিতরে যখন, যদি শুধুমাত্র পটাশিয়ামকে আমরা বিবেচনা করি যে একটা সেল মেমব্রেন শুধুমাত্র পটাশিয়ামের প্রতি পারমিবল, যদি এরকম হয়, অন্য আমরা হিসাব থেকে সব বাদ দিলাম, শুধু পটাশিয়ামের হিসাব করতেছি আর বাকি সব আয়ন টায়ন সব ঠিকঠাক আছে ধরলাম, তাহলে শুধুমাত্র পটাশিয়াম যদি বের হতো, তাহলে এমন মানে যখন 85 -85 মিলিভোল্ট জেনারেট করবে, সেই মুহূর্তে গিয়ে পটাশিয়াম আর বাইরেও যাবে না, ভিতরে আসবে না, ইকুইলিব্রিয়াম ডেভেলপ করবে। এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল। সোডিয়ামের ক্ষেত্রে এটা কত? সোডিয়াম যেহেতু বাইরে বাইরে বেশি, তার মানে সোডিয়াম যদি লিকি চ্যানেল থাকে, যে চ্যানেলটা শুধু সোডিয়াম আসবে, যদি এরকম থাকে যে এই চ্যানেলটা শুধু সোডিয়াম আসবে, তাহলে এটা একটা সোডিয়াম চ্যানেল, এটা একটা সোডিয়াম চ্যানেল, এটা একটা সোডিয়াম চ্যানেল, যদি এমন হয় যে শুধু এই চ্যানেলটা সোডিয়াম পাস করতে পারে, যদি এরকম হয় যে অন্য সব চ্যানেলের জন্য স্ট্যাটিক সবকিছু, তাহলে সোডিয়াম যদি বাইরে বেশি, সে ভিতরে ঢুকবে, ডিফিউশন, তাহলে ডিফিউশন পটেনশিয়াল জেনারেট হবে, এবং একটা পর্যায়ে গিয়ে সোডিয়াম ঢুকতে থাকবে। একটা পর্যায়ে গিয়ে এই সেলের ভিতরে সোডিয়াম যদি পজিটিভ পজিটিভ এবং ভিতরে ঢুকলে সেলের ভিতরে পজিটিভিটি ডেভেলপ করবে। একটা পর্যায়ে গিয়ে যখন 65 মিলিভোল্ট হবে, 65 মিলিভোল্ট মানে +65 সেলের ভিতরে, তখন হচ্ছে সোডিয়ামের ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল হচ্ছে ওটা, মানে এই পর্যায়ে গিয়ে সোডিয়ামের আর নেট মুভমেন্ট হবে না, জিরো হবে। আমাদের মনে হয় আমরা ডিফিউশন পটেনশিয়াল এবং ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল বুঝেছি। এখন আমরা আলোচনা করব রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। তো রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল আমরা কি বললাম, যে একটা রেস্টিং পর্যায়ে, মানে আচ্ছা, প্রথমে বলে নেই যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল কার থাকবে আর অ্যাকশন পটেনশিয়াল কার থাকবে। এখানে
একটা জিনিস জানা গুরুত্বপূর্ণ যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল অলমোস্ট অল সেলই আছে বডি, কিন্তু অ্যাকশন পটেনশিয়াল সবার কিন্তু থাকবে না। অ্যাকশন পটেনশিয়াল শুধুমাত্র নার্ভ এবং মাসলের, স্কেলেটাল মাসল, কার্ডিয়াক মাসল, মাসল এদের থাকবে, সবার অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হয় না। এখন হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল কি, আমরা এখানে একটা ছবি এঁকেছি। ছবিতে আমরা দেখানোর চেষ্টা করেছি, সরি, ছবিতে আমরা দেখানোর চেষ্টা করেছি যে ধরা যাক এটা একটা লাইন। হ্যাঁ, তো এই এই যে -70 মিলি ভোল্ট ধরলাম আমাদের নার্ভ, এটা একটা নার্ভ বিবেচনা করলাম, নার্ভ নিউরন আর কি। এই যে ডেনড্রাইট, এই যে একজন, এরকম আছে না নার্ভ নিউরনের। তো এটা একটা নার্ভ সেল ধরলাম, যার রেস্টিং মোমেন্ট পটেনশিয়াল -70 মিলি ভোল্ট। -70 মিলি ভোল্ট। সাধারণত আমাদের বডি ম্যাক্সিমাম সেলের রেস্টিং মোমেন্ট পটেনশিয়াল হচ্ছে -90 মিলি ভোল্ট। হ্যাঁ, বা -85 মিলি ভোল্ট। -95 মিলি ভোল্ট কেমন হয় বা রেস্টিং মোমেন্ট পটেনশিয়ালটা কি সেটা আমরা একটু বলার চেষ্টা করি। রেস্টিং মোমেন্ট পটেনশিয়ালটা জেনারেট হয়েছে ডিফিউশন পটেনশিয়াল দিয়ে। ওই যে বললাম যে সেলের ভিতরে এবং বাইরে যে কনসেন্ট্রেশন ডিফারেন্স থাকে, এর কারণে আসলে আয়ন গুলো যাতায়াত করে। তো আমরা এটা যদি সেল আঁকি, ধরলাম এটা সেল মেমব্রেন, বাইলিয়ার আঁকি, তাহলে বুঝতে শুরু হয়। ধরলাম এটা সেল মেমব্রেন, তো এটা হচ্ছে আউটসাইড, এটা হচ্ছে ইনসাইড। তো নর্মালি সেলে আমাদের কিছু চ্যানেল থাকে, লিকি পটাশিয়াম চ্যানেল। রেস্টিং অবস্থায়, এগুলো কিন্তু সারা সব সব জায়গা জুড়ে আছে, আমরা শুধু এক জায়গায় আঁকলাম। তো রেস্টিং অবস্থায় পটাশিয়াম লিকি চ্যানেল থাকে, এটা মনে রাখতে হবে, ওপেন থাকে। পটাশিয়ামের চ্যানেল ওপেন থাকে। তাহলে পটাশিয়ামের চ্যানেল যদি ওপেন থাকে, তাহলে এটা কিন্তু সিলেক্টিভ বেরিয়ে, সিলেক্টিভ চ্যানেল গুলো। তার মানে ভিতরের পটাশিয়াম যেটা, সেটা এই দিক দিয়ে ইজিলি ডিফিউশন হবে, বের হয়ে যাবে। যদি ভিতরের, আমরা রেস্টিং মেমব্রেন পরিষেবা বলতেছি কেন, এটা কিভাবে জেনারেট হয়, এই -90, এটা আমরা বলার চেষ্টা করতেছি। তাহলে এই যে পটাশিয়ামটা বের হল, তো সবাই চায় সাম্যাবস্থায় পৌঁছাইতে। তো আমরা আগেই বলেছিলাম যে পটাশিয়াম যখন বের হবে সে চাবে তার সাম্যাবস্থায় পৌঁছাইতে। আর সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল কত, -85 মিলি ভোল্ট, আমরা একটু আগে বলেছি। তাহলে পটাশিয়াম, মোটামুটি যদি শুধু পটাশিয়ামের ক্ষেত্রে আমি বিবেচনা করি, তাহলে এটা -85 মিলি ভোল্ট জেনারেট করবে সেলের ভিতরে, ইনসাইড দ্য সেল। মাইনাস, কারণ সে পজিটিভ, সে বের হয়ে গেলে ভিতরে নেগেটিভ তৈরি থাকতেছে, শুধু নেগেটিভ। ভালো কথা। আর হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প, আমরা জানি যে সব সেলেই থাকে সোডিয়াম পটাশিয়াম পাম্প। সোডিয়াম পটাশিয়াম পাম্পের কিছু ভূমিকা আছে। তো সেই ভূমিকাটা কি, এই যে রেস্টিং অবস্থায় কিন্তু সোডিয়াম চ্যানেল ওপেন থাকে না, এই কারণে সোডিয়ামের ভূমিকা খুব একটা নাই ইয়াতে, রেস্টিং মুভমেন্ট পটেনশিয়াল জেনারেশনে। তাহলে ভূমিকা কার, পটাশিয়াম চ্যানেল, বললাম যে লিকি পটাশিয়াম চ্যানেল। আর কি, সোডিয়াম পটাশিয়াম পাম্প। আমরা জানি সোডিয়াম পটাশিয়াম পাম্প কি ধরনের পাম্প, একটা অ্যাক্টিভ, অ্যাক্টিভ পাম্প আর কি, মানে যেখানে কি হয়, সোডিয়াম তিনটা বের হয়, আর হচ্ছে পটাশিয়াম ঢোকে দুইটা। এই তিনটা সোডিয়াম আর হচ্ছে দুইটা পটাশিয়াম, আর যে তিনটা সোডিয়াম। তাহলে তিনটা যদি সোডিয়াম বের হয় আর দুটো যদি পটাশিয়াম বের হয়, তাহলে দেখেন প্রতিবার তিনটা করে পজিটিভ আয়ন হারাচ্ছে, দুইটা করে পজিটিভ আয়ন অ্যাড হচ্ছে। তাহলে প্রতিবার যদি আমি নেট চিন্তা করি, তাহলে নেট প্রতিবার একটা করে পজিটিভ আয়ন বের হয়ে যাচ্ছে। তো একটা করে পজিটিভ আয়ন বের হয়ে গেলে একটু হলেও নেগেটিভিটি তৈরি হবে না এখানে? সেই নেগেটিভিটিটা দেখা যাচ্ছে -5, -5 মিলি ভোল্ট বা -45 বলে। তাহলে 85 আর 5 মিলে কত হয়, -90। এই হচ্ছে -90 মিলি ভোল্ট। কিভাবে রেস্টিং মোমেন্ট পটেনশিয়াল -90 হয়, সেটা হচ্ছে এটা ব্যাখ্যা। এটা আরো মানে গোল্ডম্যান ইকুয়েশন দিয়ে হিসাব করা হয়, যাক আমরা হচ্ছে এটা সিম্পলেস্ট মানে এক্সপ্লেনেশন। এখন তাহলে সোডিয়াম পটাশিয়াম পাম্পের কাজ কি, একটা হচ্ছে যে কিছু নেগেটিভিটি দেওয়া সেল মেমব্রেন, রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল জেনারেশনে। আর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে যদি আমরা এই পটাশিয়ামের কথা চিন্তা করি, যে পটাশিয়ামটা তার লিকি চ্যানেলের কারণে সবসময় বের হয়ে যাচ্ছে। তো পটাশিয়াম এত বের হবে কোথেকে, সেই পটাশিয়াম সাপ্লাই কোথেকে আসে, সেই পটাশিয়াম সাপ্লাই কোথেকে আসতেছে, এই যেখান থেকে, যে নর্মালি আউটসাইড দ্য, আউটসাইড থেকে পটাশিয়ামটাকে সেলের ভিতরে নিয়ে আসতেছে সোডিয়াম। তাহলে সোডিয়ামের কাজ কি, পটাশিয়ামকে ভিতরে নিয়ে, এই সরি, এই সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পের কাজ হচ্ছে এটিপি কে ইউজ করে পটাশিয়ামকে ভেতরে নিয়ে যাওয়া। সেই পটাশিয়াম আবার এই লিকি চ্যানেল দিয়ে বের হয়ে গিয়ে সেলের
রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল বা আরএমপি মেনটেন করতেছে। তাহলে সোডিয়াম পটাশিয়াম পাম্প রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল জেনারেশনে বা মেইনটেইনে, আসলে মেইনটেইনে সে ইনডিরেক্টলি এভাবে হেল্প করতেছে। ঠিক আছে। তো এখন এইটা হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। এরপর হচ্ছে যদি আমরা যাই অ্যাকশন পটেনশিয়াল কি, তাহলে অ্যাকশন পটেনশিয়াল বোঝার জন্য আমরা এখানে যাই। ধরা যাক এই যে আমি নীল একটা লাইন এঁকেছি, এটা হচ্ছে আমার রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল একটা নার্ভের, একটা নিউরনের। এই যে আমরা আঁকলাম যে এখানে ছবি নিউরনের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল হচ্ছে -70 মিলিভোল্ট। এখন ধরা যাক কোনোভাবে আমি এই এই ইয়েটাকে উম, এখানে মানে আমার ধরা যাক এটা হাতের মধ্যে আছে, আমার হাত আছে না, সেই হাতের মধ্যে এটা ইয়ে আছে, আমি হাতে চুলকাইলাম, এটা মানে ইচিং করলাম বা একটু টোকা দিলাম হাতের মধ্যে, তাহলে কি হবে? এই সেলটা স্টিমুলেটেড হবে। এখন সেই মেকানিক্যালি সেন্সিটিভ কিছু চ্যানেল আছে, সেগুলো ওপেন হবে। তো সেক্ষেত্রে আমরা জাস্ট স্টিমুলাস দিয়ে ব্যাপারটা ব্যাখ্যা করি, যে আমি একটা স্টিমুলাস দিলাম এই জায়গায়। ধরা যাক এই সেলটা রেস্টিং পটেনশিয়াল -70 মিলিভোল্ট ছিল, এখানে আমি একটু তাকে ইরিটেট করলাম বা স্টিমুলাস দিলাম, জাস্ট এটা বোঝার জন্য ধরলাম এই জায়গাটাতে দিলাম। এখন এই স্টিমুলাস দেওয়ার কারণে কিছু এই সেন্সিটিভ সোডিয়াম চ্যানেল আছে, এটা কিন্তু নর্মাল সোডিয়াম চ্যানেল যেগুলো এই মেকানিক্যাল সেন্সিটিভ বা টাচ, প্রেসার, টেম্পারেচার, এরকম আর কি, এগুলো তো সেন্সিটিভ। তাহলে যদি আমরা এই সেলটা বিবেচনা করি, যেটা একটা সেল যেখানে আমার কিছু সোডিয়াম চ্যানেল ওপেন হইলো, এগুলো হচ্ছে সোডিয়াম চ্যানেল। তো টাচ করলাম, সোডিয়াম চ্যানেল গুলো ওপেন হইলে সোডিয়াম যদি সেলের বাইরে বেশি, তাহলে বাইরে থেকে ভিতরে ঢুকবে, নর্মাল জিনিস। সোডিয়াম যদি ভিতরে ঢোকে, তাহলে ভিতরে পজিটিভ আয়ন বাড়বে। তাহলে পজিটিভ আয়ন বাড়ার মানে কি? -70 থেকে যদি পজিটিভ বাড়ে, তাহলে আস্তে আস্তে একটু উপরের দিকে উঠবে, মানে মাইনাস কমবে আর কি। কারণ পজিটিভ ঢুকতে ঢুকতে এই ধরা যাক এই -70 থেকে এক সময় সেটা -55-এ আসলো, এই যে এটা এখানে আসলো। মানে -70 থেকে পজিটিভ যেতে যেতে একটু নেগেটিভিটি কমাইলাম, যেহেতু পজিটিভ আয়ন ভিতরে আসতেছে, তাহলে নেগেটিভিটি কমতেছে, -70, -65, -60, -55, এরকম এরকম বাড়তে থাকলো। তো -55 এটা হচ্ছে থ্রেশহোল্ড পটেনশিয়াল। থ্রেশহোল্ড পটেনশিয়াল কি? থ্রেশহোল্ড পটেনশিয়াল হচ্ছে এমন একটা পটেনশিয়াল যেখানে মানে স্টিমিউলার পটেনশিয়াল, যে পটেনশিয়ালে গেলে যে পটেনশিয়ালে গেলে এখান থেকে আর ব্যাক করবে না, মানে অবশ্যই অবশ্যম্ভাবী ভাবে একটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হবে, সেটা হচ্ছে থ্রেশহোল্ড পটেনশিয়াল। এখন এই থ্রেশহোল্ড পটেনশিয়ালে যায়, এই যে আমি স্টিমুলাস দিলাম, সেটা -50 হয়ে গেল, এটা হচ্ছে থ্রেশহোল্ড পটেনশিয়াল নার্ভের জন্য। তো এখানে গেলে সঙ্গে সঙ্গে তার এই যে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল হবে, এটা আলাদা, ভোল্টেজ গেটেড। তাহলে চ্যানেলগুলো কিরকম? চ্যানেল হইতে পারে ভোল্টেজ গেটেড অথবা লাইগ্যান্ড গেটেড। লাইগ্যান্ড মানে হচ্ছে কোনো একটা নিউরো ট্রান্সমিটার, সেকেন্ড মেসেঞ্জার বা ড্রাগস বা যে কোনো কিছু দিয়ে যদি আমরা সেই চ্যানেলকে স্টিমুলেট করি, ভোল্টেজ গেটেড, যদি ভোল্টের পরিবর্তন হলো -70 থেকে -50, একটা ভোল্টের চেঞ্জ হলো, হওয়ার কারণে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল ওপেন হবে। এটা একটু ভালো করে বুঝতে হবে যে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল, এই চ্যানেলগুলো কিন্তু অন্যরকম চ্যানেল। মানে এটা কিন্তু ওই যে প্রথমে যে সোডিয়াম চ্যানেল বললাম, যে প্রথমে ওই যে মেকানিক্যালি সেন্সিটিভ সোডিয়াম চ্যানেল ওপেন হয়েছে, সেটা কিন্তু না, এটা কিন্তু অন্য। মানে এটা হচ্ছে স্পেসিফিক্যালি ওরা হচ্ছে এই ভোল্ট সেন্সিটিভ, মানে ভোল্টেজের চেঞ্জ হইলে ওরা ওপেন হইলো, এটা হচ্ছে ভোল্টেজ সেন্সিটিভ সোডিয়াম চ্যানেল। প্রথমে সহজ করে বলি, পরে আমরা চ্যানেলটার কথা বলবো, আরো ডিটেলসে বলবো। ভোল্টেজ সেন্সিটিভ সোডিয়াম চ্যানেল যখন ওপেন হইলো, সরি, ভোল্টেজ সেন্সিটিভ সোডিয়াম চ্যানেল যখন ওপেন হইলো, আচ্ছা আঁকি আবার। তো এরকম ধরনের, তো এটা হচ্ছে থ্রেশহোল্ড পটেনশিয়াল। তো এখানে যখন এখান থেকে আমার এখানে আসলো স্টিমুলাসটা থ্রেশহোল্ড পটেনশিয়ালে নিয়ে আসলো, তখন ভোল্টেজ সেন্সিটিভ সোডিয়াম চ্যানেল যখন হঠাৎ করে অনেক চ্যানেল একসাথে খুলে গেল, ধরা যাক এগুলো হচ্ছে চ্যানেল, প্রচুর সোডিয়াম চ্যানেল ছিল, সেগুলো খুলে গেল একসাথে। একসাথে যখন সোডিয়াম চ্যানেল প্রচুর পরিমাণে খুলে যাবে, সেলের ভিতরে পজিটিভিটি বাড়বে আস্তে আস্তে, নেগেটিভ ছিল পজিটিভিটি বাড়বে, পজিটিভিটি বাড়বে আর কি, -55, -40, -30, -20,
-10 মানে জিরো, 0, +10 +20 এরকম তো। তো মানে সোডিয়াম যখন ঢুকবে, তখন সোডিয়াম চিন্তা করবে, আমরা আগে একটা কথা বলেছিলাম, তখন সোডিয়াম চিন্তা করবে, সোডিয়াম তার নিজের ইকুইলিব্রিয়াম পটেনশিয়ালের দিকে যাওয়ার চেষ্টা করবে। সবাই তো সাম্যাবস্থায় যেতে চায়। পটাশিয়াম যেমন তার নিজের ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল -85-এর দিকে যাওয়ার চেষ্টা করে। এই জন্যই ম্যাক্সিমাম সেলের রেস্টিং মোমেন্ট পটেনশিয়াল পটাশিয়ামের ইকুইলিব্রিয়াম পটেনশিয়ালের কাছাকাছি, কারণ রেস্টিং অবস্থায় শুধুমাত্র পটাশিয়াম চ্যানেল গুলো ওপেন থাকে। তো সোডিয়াম চ্যানেল যখন ওপেন হবে, তো সোডিয়াম চাবে তার ইকুইলিব্রিয়াম পটেনশিয়ালের দিকে যাওয়ার জন্য। তার ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল কত? -6, মানে +65। তো সোডিয়াম +65 এর দিকে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু তার আগেই সোডিয়াম চ্যানেল গুলো ক্লোজ হয়ে যায়। সহজ করে বলতেছি, পরে আর ডিটেলসে যাবো। সোডিয়াম চ্যানেল ক্লোজ হয়ে যায়। তাহলে এই যে প্রথমে হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, তারপর থ্রেশহোল্ড পটেনশিয়াল, এরপর হঠাৎ করে যে শার্প, মানে ভোল্টেজ গ্রেড পটাশিয়াম সোডিয়াম চ্যানেল ওপেন হইলো, প্রচুর পরিমাণে সোডিয়াম ঢুকলো, শার্প একটা রাইজ হবে স্টিমুলাসে, এটার নাম হচ্ছে আপ স্ট্রোক বা ডিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন, যেহেতু সেল মেমব্রেন নেগেটিভলি পোলারাইজ থাকে, ওকে আমরা পজিটিভলি পোলারাইজ করতেছি, এই জন্য এটার নাম হচ্ছে ডিপোলারাইজেশন। তাহলে এই যে শার্প যে রাইজটা হলো আপ স্ট্রোক বা ডিপোলারাইজেশন, এইটা হবে হচ্ছে সোডিয়াম চ্যানেল ওপেন হওয়ার কারণে, ভোল্টেজ গ্রিড সোডিয়াম চ্যানেল ওপেন হওয়ার কারণে। আর সোডিয়াম চ্যানেল, ভোল্টেজ গ্রিড চ্যানেল গুলো বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেলে একই সাথে এখানে আবার ডিপোলারাইজেশন সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেল ওপেন হবে। এখন পটাশিয়াম চ্যানেল যদি ওপেন হয়, আমরা কি জানি পটাশিয়াম কোথায় বেশি থাকে? সেলের ভিতরে। তাহলে পটাশিয়াম বের হওয়া শুরু করবে। সোডিয়াম ঢুকতেছিল, সেই ঢোকাটা বন্ধ হয়ে গেল, এবার পটাশিয়াম বের হওয়া শুরু করবে। পটাশিয়াম যদি বের হওয়া শুরু করে, তার মানে কি আবার এটা নেগেটিভের দিকে আসা শুরু করবে, কারণ পটাশিয়াম বেড়ে যাচ্ছে, মানে পজিটিভ আয়ন বের হয়ে গেলে সেলের ভিতরে নেগেটিভ হবে। এটা তো সেলের ভিতরে হিসাব করতেছি, তাহলে নেগেটিভ হবে। এটার নাম হচ্ছে রিপোলারাইজেশন। এটার নাম হচ্ছে ডিপোলারাইজেশন, এটা হচ্ছে রিপোলারাইজেশন। এখন যদি এই, আবার কি বললাম যে পটাশিয়াম সে চাবে তার ইকুইলিব্রিয়াম পটেনশিয়ালের দিকে যাওয়া, তার ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল -85। তাহলে এই 70, মানে রিপোলারাইজ হইতে 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 70-তে তো নামলো, আরো একটু নিচে নামতে পারে, এটার নাম হচ্ছে হাইপার পোলারাইজেশন। হাইপার পোলারাইজেশন, যে আরো নিচে নামলো। এরপরে এই ভোল্টেজ ডিপোলারাইজেশন সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেল বন্ধ হয়ে যাবে, তখন শুধুমাত্র লিকি সোডিয়াম কি বলে পটাশিয়াম চ্যানেল ওপেন থাকবে। তো সে আবার তার রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালের দিকে ধাবিত হবে, তাহলে এইভাবে সে ফিরে আসবে। তাহলে পয়েন্ট গুলো কি? আমাদের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, এখান থেকে থ্রেশহোল্ড পটেনশিয়াল, তারপর হচ্ছে একেবারে আপ স্ট্রোক বা ডিপোলারাইজেশন, তারপর রিপোলারাইজেশন, এরপর হাইপার পোলারাইজেশন, এরপর রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। তাহলে এটা হইতেছে হচ্ছে সোডিয়াম ইনফ্লাক্সের কারণে, এটা হচ্ছে পটাশিয়াম আউটফ্লাক্সের কারণে, মানে একটা ভিতরে ঢুকতেছে, এটা বেরিয়ে যাচ্ছে। এখন এখানে আমরা বলতে চাচ্ছিলাম কিছু কথা, যে এই যে যদি এমন হয় যে আমি চুলকানি করলাম বা টাচ করলাম, যদি সেই স্টিমুলাসটা যদি যথেষ্ট না হয়, এই যে থ্রেশহোল্ড পটেনশিয়ালে পৌঁছানোর মতো যথেষ্ট না হয়, এই যে আমরা কালো কালি দিয়ে আঁকছিলাম না, এই যে কয়েকটা দেখা, যে স্টিমুলাসটা গেল কিন্তু সামান্য পরিমাণ ডিপোলারাইজেশন হয়ে, বা একটু -70 থেকে -65 হইলো, হয়ে আবার ব্যাক করলো, বা 60 হইলো, বা -59 হইলো, সরি -57 হইলো, মানে হচ্ছে শেষল পর্যন্ত যাইতে পারলো না, তাহলে এই অ্যাকশন পটেনশিয়াল গুলো আসলে জেনারেট হবে না। এগুলো হচ্ছে ফেইল স্টেট, মানে অ্যাটেম্প্ট হিসেবে থাকবে, এগুলো লোকাল পটেনশিয়াল। তাইলে এটাই হচ্ছে যে অ্যাকশন পটেনশিয়ালটার একটা বৈশিষ্ট্য, বলা হয় যে এটা অল অর নান। অল অর নান মানে হয় হবে সম্পূর্ণ, না হলে হবে না। মানে যদি কেউ থ্রেশহোল্ড পটেনশিয়ালে টাচ করে, তাহলে তার পুরো অ্যাকশন পটেনশিয়ালটা কাভার হবে, আর যদি কেউ টাচ না করে তার কিছুই হবে না। তাহলে এটাই হচ্ছে অল অর নান। নান, হয় পুরোটা হবে, নয় কিছুই হবে না। তো আর লোকাল পটেনশিয়াল গুলো এরকম না। লোকাল পটেনশিয়াল গুলো এর থেকে আলাদা। অ্যাকশন পটেনশিয়াল কি? এটি সিমেট্রিক্যাল, সাইজ শেপ, মানে আপনি যত বড় স্টিমুলাসই দেন, যাই দেন, এরকম শেপ এরকম সাইজ হবে। কারণ হচ্ছে ওই সাইজের সাথে ডিপেন্ড করে না, ডিপেন্ড হচ্ছে আপনার থ্রেশহোল্ড পটেনশিয়াল পর্যন্ত যদি যায় স্টিমুলাসটা, তাহলে এরকম হবে। এখন আমরা সোডিয়াম চ্যানেল নিয়ে কিছু কথা বলবো, আর এটাকে অ্যাকশন, আচ্ছা অ্যাকশন পটেনশিয়াল কেন বলা হয় সেটা একটু বলে নেই। এটার নাম অ্যাকশন পটেনশিয়াল কেন? এটা হচ্ছে, ধরা যাক এই যে আমরা একটা নার্ভ এঁকেছিলাম না এখানে, ধরা যাক এটা সেল বডি ডেমব্রান, এটা হচ্ছে এক্সন, এটা হচ্ছে এক্সন। আচ্ছা, তো ধরা যাক আমি এখানে স্টিমুলাস দিলাম আর কি সেলটা। তো এটা সেল মেমব্রেন, এটা পুরোটা তো সেল মেমব্রেন। এখন ধরা যাক এইখানে যে সোডিয়াম চ্যানেল গুলো, এই সরি, স্টিমুলাস দিলাম, তাহলে এখানে কিছু সোডিয়াম ঢুকলো।
সোডিয়াম ঢুকলে তাহলে একটু পজিটিভিটি বাড়লো সেলের ভিতরে, তাহলে সেলের বাইরের দিকে কি আছে? পজিটিভ, আমরা এটা জানি। সেলের বাইরে হচ্ছে পজিটিভ, সেলের বাইরে পজিটিভ, আর ভিতরে হচ্ছে নেগেটিভ। এই তো আমরা জানি। তো আমরা এখানে স্টিমুলাস দিলাম, স্টিমুলাস দিলাম, সেলের ভিতরে পজিটিভ আয়ন ঢুকলো। এটাকে আমরা একটু বড় করে রাখি, হ্যাঁ। তাহলে বা আচ্ছা, তো এরকম আঁকলাম আর কি, ধরলাম। তো বাইরে পজিটিভ, ভিতরে হচ্ছে নেগেটিভ। তো এখন আমি সেলের সোডিয়াম, এখানে একটা স্টিমুলাস দিলাম, সোডিয়াম ঢুকলো সেলের ভিতরে, সোডিয়াম ঢুকলে কি সেলের পজিটিভ হলো, এই জায়গাটা পজিটিভ হলো। তাহলে এই জায়গাটুকুতে পজিটিভ হলো। আর পজিটিভ হলে এই জায়গায় আস্তে আস্তে ওই যে -70 থেকে -55 হইলো। মানে থ্রেশহোল্ড পটেনশিয়াল হিট করলো, থ্রেশহোল্ড পটেনশিয়াল যেই মুহূর্তে হিট করলো সেই মুহূর্তে প্রচুর পরিমাণে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল এই জায়গায় ওপেন হলো, ভোল্টেজ গেটেড। তাহলে প্রচুর পরিমাণে সোডিয়াম ইনফ্লাক্স হলো, মানে প্রচুর পজিটিভ আয়ন আসলো। প্রচুর পজিটিভ আয়ন আসলো মানে ডিপোলারাইজেশন হলো। তাহলে এই জায়গাটা পজিটিভ হলো, তাহলে এই পাশটা ডিপোলারাইজেশন হলো। হয়ে তারপর এখানে যদি পজিটিভ আয়ন আসে, এই জায়গাটা যদি পজিটিভ আয়ন থাকে, তার মানে সেই পজিটিভ সোডিয়াম এদিকে একটু যাবে, এদিকেও যাবে, আশেপাশে যাবে পজিটিভ আয়ন। এই পজিটিভ আয়নটা যখন এই দিকে যাবে, তখন এই জায়গার যে নেগেটিভিটি, একেও তখন পজিটিভ বানাবে, এই মেমব্রেনটাকে পজিটিভ বানাবে। এখন এই জায়গায় যখন আবার -55 টাচ করবে, তখন এই জায়গায় আবার ডিপোলাইজেশন, ওই যে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল ওপেন করবে, তখন এই জায়গাটা আবার পজিটিভ হবে। এই জায়গাটা যখন পজিটিভ হবে, তখন এখান থেকে আবার এদিকে এদিকে যাবে সোডিয়াম। এখানে গিয়ে আবার সে থ্রেশহোল্ড পটেনশিয়াল জেনারেট করবে। সে আবার ডিপোলাইজেশন, ওই যে ভোল্টেজ দিয়ে সোডিয়াম চ্যানেল ওপেন করবে, সে আবার সোডিয়াম ঢুকাবে, সে পজিটিভ হবে। মানে হচ্ছে যে প্রথমে শুরু হয়েছিল, সরি, প্রথমে শুরু হয়েছিল হচ্ছে আমার এখানে, এখানে শুরু হয়েছিল মানে এই জায়গাটায়, এই জায়গাটায় পজিটিভিটি হইলো। সেই পজিটিভ ওয়েভ এই পাশে চলে গেল, মানে ভিতরে এখানে গেল। সে আবার এখানে ওই ডিপোলাইজেশন ওয়েভ তৈরি করলো। এখানে যখন ডিপোলারাইজেশন তৈরি করবে, তখন এই মুহূর্তে এখানে কি হবে? রিপোলারাইজেশন। তারপর এ আবার এখানে ডিপোলারাইজেশন তৈরি করবে। তো তখন আবার এখানে কি চলতেছে? রিপোলারাইজেশন। তার মানে ডিপোলারাইজেশনের ওয়েভ যাইতেছে, সাথে ফলো হইতেছে, ফলোড বাই ফলোড বাই রিপোলারাইজেশন। এটা হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল। যেহেতু সে প্রপাগেট করতেছে, শুরু হয়েছিল এখান থেকে, এখান থেকে শুরু হয়ে যেহেতু সে আস্তে আস্তে সামনের দিকে আগাইতেছে, প্রপাগেট করতেছে, এই জন্য এটার নাম হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল, সে অ্যাকশনে আছে। তাহলে প্রথমে ডিপোলাইজেশন হয়ে যাবে, রিপোলাইজেশন হবে। নার্ভের ক্ষেত্রে হয় কি, যেগুলো মাইলিনেটেড নার্ভ, আমরা জানি যে কি হয়, র্যাপিড ট্রান্সমিশন হয়, মানে ফাস্ট কন্ডাকশন কিভাবে হয়। এই যে আমরা জানি না সোয়ান সেলের কাভারিং থাকে, হ্যাঁ, ধরলাম এটা সোয়ান সেলের কাভারিং, নোট অফ ভ্যান থাকে, এরকম একটা সোয়ান সেলের কাভারিং। এইখানে যদি ডিপোলাইজেশন তৈরি হয়, এখান থেকে সোডিয়াম সোডিয়াম গিয়ে এখানে আবার ডিপোলারাইজেশন তৈরি করে। যেহেতু এখানে মেমব্রেন ফাঁকা, এদিক দিয়ে সোডিয়াম চ্যানেল ওপেন হয়ে সোডিয়াম ঢোকে। এই জায়গাটা হচ্ছে জাম্প, এটাকে বলে জাম্প। মানে এই জন্য এখানে আর ডিপোলারাইজেশন করা লাগতেছে না, এই জায়গাটায়, এই জায়গাটা সে ইজিলি পাস হয়ে যাইতেছে। এই কারণে মানে ফাস্ট কন্ডাকশন হয়। এখন আমরা একটু আসি যে এটা কোথায়, মানে এই সরি, আমাদের যে এই যে ডিপোলারাইজেশন হইলো ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেল, এটার কিছু ইন্টারেস্টিং কথা বলে আজকে আমাদের আলোচনা শেষ করব। তো এখন এই যে আমরা বললাম যে থ্রেশহোল্ড পটেনশিয়ালে যখন আসে, একটা স্টিমুলাস যখন থ্রেশহোল্ড পটেনশিয়াল হিট করে, তখন সে ডিপোলারাইজেশন তৈরি করে, মানে প্রচুর পরিমাণে সোডিয়াম ওপেন হয়। তো নর্মালি রেস্টিং সেলে কি হয়, আমরা একটা রেস্টিং সেল আঁকলাম, এটা মেমব্রেন, এটা ধরলাম সোডিয়াম চ্যানেল। হুম, এটা হচ্ছে একটা সোডিয়াম চ্যানেল, এটা হচ্ছে সোডিয়াম চ্যানেল, হ্যাঁ। তো সোডিয়াম চ্যানেলটা এই যে মানে তারের মতো পেঁচায় পেঁচায় যে জিনিসটা আঁকলাম, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভেশন গেট, ইনঅ্যাক্টিভেশন গেট। আর এই যে এটা যে আঁকলাম, এটা হচ্ছে অ্যাক্টিভেশন গেট। মানে সোডিয়াম চ্যানেলের দুইটা গেট থাকে, অ্যাক্টিভেশন গেট আর ইনঅ্যাক্টিভেশন গেট। তো যখন আমাদের রেস্টিং অবস্থায় থাকে একটা সেল, তখন সোডিয়াম চ্যানেলটা কি রকম থাকে সেটা হচ্ছে আমাদের জানতে হবে। সেটা হচ্ছে এই যে আমরা অ্যাক্টিভেশন গেট, এটা এরকম থাকে রেস্টিং অবস্থায়, মানে হচ্ছে এই চ্যানেলটা বন্ধ, অ্যাক্টিভেশন গেট বন্ধ থাকে, ইনঅ্যাক্টিভেশন গেট ওপেন থাকে। ইনঅ্যাক্টিভেশন গেট এই তার কাটার তারের মধ্যে প্যাসেজ রাখলাম, এটা ইনঅ্যাক্টিভেশন গেট। তাহলে দুইটা গেট, অ্যাক্টিভেশন গেট, ইনঅ্যাক্টিভেশন গেট।
ইনঅ্যাক্টিভেশন গেট নর্মালি এটা বন্ধ থাকে রেস্টিং সেলে, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আর অ্যাক্টিভেশন গেটটা ক্লোজ থাকে। তাহলে আলটিমেটলি এই অবস্থাটার সোডিয়াম যদি ঢুকতে চায়, এটা কিন্তু আউটসাইড, সোডিয়াম এটা ইনসাইড। সোডিয়াম যদি ঢুকতে চায় তাহলে সোডিয়াম ঢুকতে পারবে না, কারণ একটা গেট তো বন্ধ। এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ অবস্থায়। যখন ভোল্টেজ গ্রেড আমরা বলি যে যে থ্রেশহোল্ড পটেনশিয়ালে হিট করলো, তখন ভোল্টেজ গ্রেড ক্যালসিয়াম সোডিয়াম চ্যানেল ওপেন হয়। তার মানে আসলে এই অ্যাক্টিভেশন গেটটা খুলে যায়। এখানে মজার জিনিস ঘটে একটা, সেটা হচ্ছে যে যে সোডিয়াম চ্যানেল আমরা আঁকলাম এরকম হয়, তাহলে অ্যাক্টিভেশন গেটটা খুলে যায় এবং ইনঅ্যাক্টিভেশন গেটটা বন্ধ হয়ে যায়। এই কথাটা গুরুত্বপূর্ণ, এটা বুঝতে হবে। যখন ডিপোলারাইজেশন হয়, এই কারণে যে থ্রেশহোল্ড পটেনশিয়াল হিট করছে তখন ভোল্টেজ গ্রেড সোডিয়াম চ্যানেল ওপেন হয়েছে, তখন এই অ্যাক্টিভ গেটটা খুলে যায়, ইনঅ্যাক্টিভ গেটটা বন্ধ হয়ে যায়। এখানে ইন্টারেস্টিং যেটা ফ্যাক্ট, যে এই অ্যাক্টিভেশন গেট যেটা, অ্যাক্টিভেশন গেটটা খুব ফাস্ট ওপেন করে, খুব ফাস্ট। আর ইনঅ্যাক্টিভেশন গেটটা ধীরে 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 ওপেন মানে ক্লোজ করে। তাহলে আমরা কি বুঝতে পারলাম একটা ব্যাপার, যে এটা ছিল হচ্ছে ক্লোজ, সেটা খুব দ্রুত খুলে গেল, আর এটা আস্তে 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 বন্ধ হলো। তাহলে একটা সময় পাওয়া যাবে যে সময়ে এইটা ওপেন, এটা ওপেন, কারণ অ্যাক্টিভেশন গেট খুলে গেছে, ইনঅ্যাক্টিভেশন গেট এখনো বন্ধ হয় নাই। এই যে সামান্য সেকেন্ডস, মানে মিলি সেকেন্ডস, এই সময়টাই হচ্ছে ডিপোলারাইজেশন হয়। ডিপোলারাইজেশন কি হয়, অ্যাক্টিভেশন গেটটা সোডিয়াম চ্যানেল অ্যাক্টিভেশন গেট ওপেন হয়, আর ইনঅ্যাক্টিভেশন গেট বন্ধ হয়। কিন্তু অ্যাক্টিভেশন গেটটা যেহেতু ফাস্ট ওপেন হয়, ইনঅ্যাক্টিভেশন গেট যেহেতু স্লো ক্লোজ হয়, এই মাঝখানে একটা গ্যাপ থাকে, সেই সময় হচ্ছে ডিপোলারাইজেশনটা হয়, সেই সময় সোডিয়ামটা ঢোকে। এখন যখন এই ইনঅ্যাক্টিভেশন গেটটা ক্লোজ হয়ে যায়, এই যে এটা, এই যে এখানে গিয়ে ইনঅ্যাক্টিভেশন গেটটা ক্লোজ হয়ে যায়, তাহলে ইনঅ্যাক্টিভেশন গেট যদি ক্লোজ হয়ে যায় তাহলে কি সোডিয়াম ঢুকবে? ঢুকবে না। তার মানে সোডিয়াম চ্যানেল বন্ধ। এই সোডিয়াম চ্যানেল বন্ধ যে আমরা বলেছিলাম, সেটা হলো এই ঘটনাটা ঘটে, যে সোডিয়াম চ্যানেলটা বন্ধ হয়ে যায়। তাহলে অবস্থাটা কি দাঁড়াইলো? এরকম। এটা যদি সোডিয়াম চ্যানেল হয়, তাহলে এই যে ইনঅ্যাক্টিভেশন গেটটা বন্ধ, তার মানে আলটিমেটলি সোডিয়ামের আসা বন্ধ। তার মানে এই যে ডিপোলারাইজেশন হল্ট হয়ে গেল, ডিপোলারাইজেশন থেমে গেল। এরপর কি হবে? পটাশিয়াম চ্যানেল ওপেন করলে ডিপোলারাইজেশন হবে। তাহলে এই যে আমরা প্রথম যে ছবিটা এঁকেছিলাম, যে ইনঅ্যাক্টিভেশন গেট ওপেন থাকে, অ্যাক্টিভেশন গেট ক্লোজ থাকে, ওটা হচ্ছে রেস্টিং অবস্থা। তারপর তারপরটা এঁকেছিলাম হচ্ছে দুইটা গেটই খোলা এক সামান্য একটা পিরিয়ডের জন্য, সেটার নাম হচ্ছে অ্যাক্টিভ অবস্থা, মানে হচ্ছে অ্যাক্টিভ। আর এই যে অবস্থাটা রাখলাম এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ। হ্যাঁ, মানে সোডিয়াম চ্যানেলের ক্ষেত্রে বলতেছি। গেট কিন্তু আলাদা, অ্যাক্টিভেশন গেট, ইনঅ্যাক্টিভেশন গেট, আর এই এগুলো স্টেপ বলতেছি। এখন এরপরে যখন এই যে পোলারাইজেশন, সরি, এরপরে যখন এই যে পোলারাইজেশন হয়ে গেল আর কি, সরি, আচ্ছা, এরপর যখন আমাদের পোলারাইজেশন হয়ে গেল, তখন হচ্ছে যখন নামবে, এখন পোলারাইজেশন হয়ে গেল। আচ্ছা, এরপর এই যে আমরা যখন মানে নর্মালি পটাশিয়াম দিয়ে পোলারাইজেশন হয়ে গেল, এরপরে এই যে এই চ্যানেলটা আবার খুলে যাবে, মানে হচ্ছে ইনঅ্যাক্টিভ খুলে গিয়ে সে রেস্টিং অবস্থা হবে। রেস্টিং অবস্থা মানে কোনটা? ইনঅ্যাক্টিভ অবস্থা এটা খোলা, আর অ্যাক্টিভেশন গেটটা বন্ধ, এটা হচ্ছে রেস্টিং অবস্থা। এই যে এইটা খুলে গেল, এইটা খোলার একটা গুরুত্ব আছে। যদি এই ইনঅ্যাক্টিভেশন গেটটা ওপেন না থাকে, তাহলে এই সেল, এই সেল আর নতুন করে ইম্পালস নেবে না, নতুন করে স্টিমুলাস নেবে না। তো আমরা কিছু কথা শুনে থাকবো, যে অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড আর হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড। আচ্ছা, এই যে আমরা ডিপোলারাইজেশন আমরা ধরলাম যে ইনঅ্যাক্টিভেশন গেটটা বন্ধ হয়ে গেল, তারপর এখন কি আর কোনো সোডিয়াম ঢুকবে? এখানে কিন্তু এই ঘটনাটা ঘটে, এই যে এই মাথায়। তারপর সোডিয়াম গেট যখন বন্ধ হয় তখন আর ঢুকবে না। এই পর্যায় থেকে এই যে এই পর্যায়ে আসার আগ পর্যন্ত যে পিরিয়ডটা, এটা হচ্ছে অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড। মানে এই সময়ে যত বড় স্টিমুলাসই তাকে দেওয়া হোক, সে আর নতুন করে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করবে না, নতুন করে কোনো পটেনশিয়াল অ্যাকশন পটেনশিয়াল সে তৈরি করবে না। এটা হচ্ছে অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড, মানে যে কোনো প্রকার স্টিমুলাসই সে রিফ্রাকশন শো করবে, সে আর কাজ করবে না। তাহলে কাজ করতে হলে তাকে এই অবস্থায় আসতে হবে। তাহলে এই যে এখানে গিয়ে এই অবস্থায় আসে, মানে এই যে, সরি, এই যে রেস্টিং মোমেন্ট পটেনশিয়াল যেটা, এখানে গিয়ে এই অবস্থায় আসে। তাহলে এখানে গিয়ে তার কি অবস্থা থাকে? এই যে এরকম ইনঅ্যাক্টিভেশন গেটটা খোলা থাকে, অ্যাক্টিভেশন গেটটা বন্ধ থাকে। এখন
এরপর আমরা দেখি এই যে হাইপার পোলারাইজেশন হয় একটা পিরিয়ড দেখাইছিলাম। হাইপার পোলারাইজেশন মানে কি আরো নেগেটিভ, নর্মাল রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালের চেয়েও নেগেটিভ। এই পর্যায়ে সে তাকে যদি স্টিমুলাস দেই, বড় স্টিমুলাস দেই, তাহলে সে ফাংশন করবে, নতুন অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করবে। এটাকে বলে রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড। কেন এই সময় কেন বড় স্টিমুলাস লাগবে? কারণ হচ্ছে এখানে যেহেতু নর্মাল রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালের চেয়েও নিচে নামছে, তার মানে তাকে আমরা থ্রেশহোল্ডে নিয়ে যাইতে হলে আগের চেয়ে বেশি পরিমাণ স্টিমুলাস দেওয়া লাগবে। এই কারণে বলা হচ্ছে এই পিরিয়ডটাতেও যদি আমরা বেশি স্টিমুলাস দেই, স্ট্রং স্টিমুলাস দিই, তাহলে সে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করবে। এই জন্য বলছি রিলেটিভ রিফ্র্যাক্টরি, মানে নর্মালি আগের মতো স্টিমুলাস দিলে এটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করবে না, আগের চেয়ে বেশি দেওয়া লাগবে। আর এখানে এই পিরিয়ডটাতে যাই দিই না কেন কোনোটাই কাজ করবে না। এটা হচ্ছে অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড। আমার মনে হয় অ্যাকশন পটেনশিয়াল যথেষ্ট বলা হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে আমাদের চ্যানেল ফেসবুক বা ইউটিউবে সবকিছু সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। থ্যাংক ইউ।